ঠিক আছে? ওকে ম্যাম। আমি একটু পানি খেয়ে আসতেছি, তারপর তোমাদের লেকচারটা শুরু করতেছি। ইয়া, শরীফুল ইসলাম ভাই। হ্যাঁ, ওই বলছিলাম হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি দিব ভাইয়া? ভাই আপনার এই নাম্বারটা দিয়ে দিয়ে আমাকে আচ্ছা ঠিক আছে। অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ দিয়ে দিয়েছি। জানাস, আমি গ্রুপ পেয়েছি, তুমি এই গ্রুপ লিংকটা দিয়ে দিও। যারা যারা এখানে আছে, মানে আমার এই কোর্সে, তারা যাতে তাতে জয়েন করে, হ্যাঁ? ওকে ম্যাম। আর পরে লাগলে আমি আবার এখানে গুগল ক্লাসরুম লিংক দিয়ে দিব। আচ্ছা, আমি একটু নিজের পরিচয় দেই। আমি বেসিক সায়েন্সের টিচার, স্ট্যাটিস্টিক্স পড়াই। আমার নাম হলো ফাবিহা তাসনিম অরণি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিস্টিক্সে অনার্স এবং মাস্টার্স করেছি। স্কুল কলেজ ছিল বিকারুননিসা। এই তো। ইউনিভার্সিটিতে তোমাদের সাথে দেখা হয়েছে কিনা আমি জানি না, বাট যদি বিভিন্ন প্রোগ্রাম গুলাতে জয়েন করে থাকো তাহলে হয়তো আমাকে দেখেছো। অ্যাজ আমি তো মানে বিভিন্ন তোমাদের ইউনিভার্সিটি বিভিন্ন প্রোগ্রামে গুলোতে আমার গান গাওয়া হয়েছে। তো যদি প্রোগ্রাম দেখে থাকো তাহলে হয়তো আমাকে দেখেছো। আর যদি না দেখে থাকো তাহলে ইনশাল্লাহ সামনে দেখা হবে, ঠিক আছে? তো এতটুকু বলার ছিল। তো তোমাদের ধারণা আছে স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে? নাই ম্যাম, আমার নাই। তোমার নাই? আচ্ছা, আরেকজন যে আছে সাইফুল, মেবি কোনো কথাই বলছে না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ধারণা আছে স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে? আচ্ছা, ধারণা থাকার কথা, কিন্তু তোমরা হয়তো ওইটাকে এত ইম্পর্টেন্স দিয়ে পড়ো নাই, দ্যাটস ওয়াই ইউ নেভার নো যে তোমরা আসলে স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে তোমাদের ধারণা আছে। তোমরা প্রতি ক্লাসে অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স পড়ছো, ছোটবেলায় পড়ছো না? গড়, মধ্যক, প্রচুরক, তারপরে ইন্টারমিডিয়েটে প্রবাবিলিটির অঙ্ক করছো, তারপরে যে আয়ত, লেখো, এগুলো যে আঁকছো, এগুলো কিন্তু সব স্ট্যাটিস্টিক্স। করছো না এগুলো? জি ম্যাম। কিন্তু এগুলো যে স্ট্যাটিস্টিক্স, ওগুলো তোমরা জানতা না, বা অত বেশি মনোযোগ দেন, এগুলো মনে হচ্ছে তোমাদের ম্যাথ, তাই না? বাট ওগুলো অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স এর পার্ট। আচ্ছা, আমরা কিন্তু ওই জিনিসগুলো এখন শিখবো আরেকটু অ্যাডভান্স, আর উম, আরেকটু মানে তখন তো বাংলায় পড়ছো অবভিয়াসলি, এখন সেগুলো ইংরেজিতে পড়বা আর একটু ডিটেলসে ঢুকবা।
এখন আসলে জানবা যে এগুলো স্ট্যাটিস্টিক্স কেন আর স্ট্যাটিস্টিক্স কি কাজে লাগে। তো প্রথমে আমরা জানি যে স্ট্যাটিস্টিক্স কি। তো স্ট্যাটিস্টিক্স ইজ এ সায়েন্স অফ এ কোপাই। এখানে যে ওয়ার্ডটা কোপাই লিখছি এটা জাস্ট তোমাদের মনে রাখার সুবিধার্থে, যে সিরিয়াল ওয়াইজ কোনটার পর কোনটা হবে। আমি এভাবে মনে রাখতাম কারণ একটা ওয়ার্ডও ছুটে গেলে আমার সংজ্ঞাটা হতো না, মানে বাদ। কারণ একটা স্টেপের পরে আরেকটা স্টেপ হয়েই কিন্তু তোমার স্ট্যাটিস্টিক্সটা রান করবে, আদারওয়াইজ তো করবে না। তো দেখো, এখানে সি মানে হলো কালেক্টিং, ও মানে অর্গানাইজিং, পি মানে প্রেজেন্টিং, এ মানে অ্যানালাইজিং, আই মানে ইন্টারপ্রিটিং। আচ্ছা, ইন্টারপ্রিটিং হলো অ্যাকচুয়ালি কমেন্ট দেওয়া। এখানে এই কোপাই ওয়ার্ডটা লিখবা না, তোমার মনে রাখবা, মনে মনে রাখবা যাতে তুমি এই জিনিসটা সিরিয়ালি লিখতে পারো। প্রথমে তুমি কি করবা, প্রথমে তুমি ডাটা কালেক্ট করবা, তারপর সেটাকে সাজাবা, অর্গানাইজ করবা, তারপর সেটা ভ্যারিয়েবল আকারে প্রেজেন্ট করবা, প্রেজেন্ট করে সেটাকে অ্যানালাইসিস করবা, একদম শেষে সেটার উপর কমেন্ট করবা। কিসের? গ্রুপ অফ ডাটার উপর, উইচ হেল্পস আস টু মেক এফেক্টিভ ডিসিশন। তার উপরে তুমি একটা ইফেক্টিভ ডিসিশন নিতে পারবা। সাপোজ বললাম তোমাদের ক্লাসের অ্যাভারেজ এইজ কত, আমার কাছে যদি স্টুডেন্ট কম, সাপোজ ধরো যদি 40 জন স্টুডেন্ট থাকতো, তখন আমি তাদের কি করতাম, ডাটা কালেক্ট করতাম, করার পর সেটাকে সাজাইতাম, লিখতাম যে এটা হাইট, তারপর সেটাকে আমি কি করতাম, গড় বের করতাম। অ্যাভারেজ মানে কি, গড়। গড় করার পর আমি দেখতাম যত আসছে, ধরো 22 আসছে, 22.3। তো ধরলাম 22.3 হইলো গিয়ে, এখানে অ্যান্সার লিখলাম যে 22, গড় হাইট 22.3। তখন তুমি একটা ডিসিশন আসলা যে এই ক্লাসের স্টুডেন্টদের হাইট মানে বা এইজ এভারেজে 22.3। বুঝা গেল? জি ম্যাম। সো একটা স্টেপের পর একটা স্টেপ আসবে, সো এইটা অবশ্যই সিরিয়াল মেনটেন করা লাগবে। এখন যখন তুমি কোপাই ওয়ার্ডটা মুখস্থ করে ফেলবা, তোমার আরেকটা কোশ্চেনও তোমার মাথায় বসে যাবে। যেমন কম্পোনেন্ট, স্ট্যাটিস্টিক্স এর কম্পোনেন্ট কয়টা দেখো, 5টা। এখানেও যদি তুমি খেয়াল করো, এখানেও কিন্তু সি ও পি এ আই, তাহলে কালেকশন অফ ডাটা, অর্গানাইজেশন অফ ডাটা, প্রেজেন্টেশন অফ ডাটা, অ্যানালাইসিস অফ ডাটা এবং ইন্টারপ্রিটেশন অফ ডাটা। এরপর আসতেছে টাইপ অফ স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স দুই প্রকার, কি? ডেসক্রিপটিভ এবং ইনফারেন্সিয়াল। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স তোমাকে কি করবে? ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর মেথড অফ অর্গানাইজিং, সামারাইজিং এন্ড প্রেজেন্টিং ডাটা ইন এ ইনফরমেটিভ ওয়ে। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স সব ডাটাকে নিবে, অর্গানাইজ করবে, সামারাইজ করবে এবং প্রেজেন্টে এমন ভাবে করবে যেটা একটা ইনফরমেশনে পরিণত হয়। তুমি ডাটাতে থেকে তো কিছু বুঝবা না শুধু ডাটা দেখে, কিন্তু ডাটা থেকে যদি তুমি এগুলোর রেজাল্ট বের করতে পারো, তখন সেটা হলো ইনফরমেশনে পরিণত হবে। তারপরে 2 নম্বরে বলছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ইনক্লুড গ্রাফিক্যাল, নিউমেরিক্যাল procedure that are used to summarize and process data and to transform data to into information। সে কি করবে? গ্রাফিক্যাল অথবা নিউমেরিক্যাল প্রসিডিউর ফলো করে ডাটাকে এমন ভাবে প্রসেস করবে যাতে তুমি এটাকে ইনফরমেশন বলতে পারো। কিরকম? যেমন মনে করো, পেপারে কখনো দেখো, এই যে ধরো এসএসসি এইচএসসি রেজাল্ট হওয়ার পরে কালারফুল কতগুলো বার চার্ট দেয়, পেপারের প্রথমেই থাকে, যে দেখায় যে তোমার চার্ট গুলা প্রথমটা ছোট, ধরো 2009 সালে, 9 সালে, হ্যাঁ 2000 সাপোজ 11 সালে এসএসসি পাস কতজন করছে, তারপরে 2012 সালে সেটা আরো বেড়ে গেছে, তো পরের বারটা একটু কালারফুল, সেটা একটু বড়, এরকম করতে করতে কয়েক বছরের দিয়ে দেখায় যে তোমার বারগুলো আস্তে আস্তে বাড়তেছে, তার মানে পাশের হার বাড়ছে। বুঝতে পারতেছি? দেখছো না পেপারে এরকম? জি ম্যাম। আচ্ছা, তার মানে কি করলো, তুমি এখন এই বার চার্টটা দেখে ইজিলি কি বুঝতে পারতেছো? পাশের হার বাড়তেছে দেখে বুঝতে পারতেছো না? তাহলে কি তোমার ডাটাটা একটা ইনফরমেশনে পরিণত হয়েছে না? ইয়েস ম্যাম। এখন এইখানে দেখো দুটো এক্সাম্পল দিছি, যে Gallup poll found that 49% of people in a survey know the name of the first book of the Bible। বাইবেলের ফার্স্ট বুকের নাম জানে 100 জনের মধ্যে 49 জন, এটা তারা পাইছে। আরেকটা বলছে অ্যাকর্ডিং টু কাস্টমার রিপোর্টস, জেনারেল ইলেকট্রিক মেশিন ওয়াশিং মেশিন ওনার্স রিপোর্টেড 9 প্রবলেমস পার 100 মেশিন। মানে 2019 সালে সে দেখছে যে প্রতি 100টা
মেশিনের মধ্যে 9টা ওয়াশিং মেশিনের মধ্যে প্রবলেম থাকে, কারণ প্রবলেম থাকলে তো অবভিয়াসলি কাস্টমার এসে রিপোর্ট করবে, এত দামি একটা জিনিস তারা কিনবে। তাহলে দেখো, যখন তারা একটা কোম্পানি থেকে মেশিন কিনতে যাবে, তাদের মাথায় ইনফরমেশনটা থাকবে যে ধরো স্যামসাং আছে, ওয়ালটন আছে। এখন তারা দেখলো যে স্যামসাং এ 9% মেশিনের প্রবলেম থাকে, আর ওয়ালটনে দেখা গেল 15% মেশিনের প্রবলেম আছে। তাহলে বলো তো সে কোনটা কিনবে, স্যামসাং কিনবে না ওয়ালটন কিনবে? স্যামসাং ম্যাম। স্যামসাং কিনবে, কারণ ওইটাতে কম প্রবলেম আছে। তাহলে কি এটা একটা ইনফরমেশন দিচ্ছে না? জি ম্যাম, জি। তাহলে এখন তাহলে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, এতক্ষণ যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বললাম সে পুরা ডাটাটা নিয়ে কাজ করে। পুরা ডাটাটাকে পপুলেশন বলবো। কিরকম? এই পপুলেশন মানে কিন্তু জনসংখ্যা না, এই পপুলেশন মানে তুমি যে স্টাডিটা করতেছো সেই স্টাডির জন্য তোমার কি বলে, সেই স্টাডির জন্য তোমার যাদের ডাটা প্রয়োজন বা যাদের উপরে তুমি স্টাডিটা করতেছো সেইটা হলো তোমার পপুলেশন সবটা। আর তাইলে ইনফারেন্সিয়ালে কি করব, সেই যে পপুলেশন আছে যেটার উপর আমি স্টাডি করতে চাচ্ছি, সেই পপুলেশনের মধ্যে একটা রিপ্রেজেন্টেটিভ পার্ট, মানে পুরা পপুলেশনটা আমি পেলাম না, স্যাম্পল। যেমন তুমি যদি ধরো, তোমরা বললো তোমাদের ক্লাসে সাপোজ 5 জন, কিন্তু আজকে জয়েন করছে মাত্র 2 জন, তাহলে সেটা কি তোমাদের পপুলেশনের মধ্যে স্যাম্পল নিলাম না? জি জি ম্যাম। এইটাকে, এই স্যাম্পল নিয়ে যে কাজগুলো হবে সেটা অ্যাকচুয়ালি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। তাহলে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কি দিবে? প্রোভাইড ডিসিশন, এস্টিমেট, প্রিডিকশন। প্রিডিকশন মানে তো বুঝি যে ফিউচার নিয়ে আমি একটা প্রিডিক্ট করব, অর জেনারেলাইজেশন অ্যাবাউট এ পপুলেশন বেসড অন স্যাম্পল। আমি পপুলেশনের উপরে একটা জেনারেলাইজেশন করতেছি বা একটা কমেন্ট করতেছি, কিসের উপর বেস করে? স্যাম্পলের উপর বেস করে। আবার এখানে আরেকটা বলতেছে যে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স প্রোভাইড বেসিস ফর প্রিডিকশন, forecast and estimate that are used to transfer information into knowledge। তো সে কি করবে? এই স্যাম্পল গুলা নিয়ে ইনফরমেশন বানাবে এস্টিমেট করার পর। তাহলে এখন সবার আগে আমার মাথায় আসবে পপুলেশন কি, স্যাম্পল কি। পপুলেশন হলো যেই জিনিসটার উপরে তুমি স্টাডি করতেছো পার্টিকুলার, সেই স্টাডির যে ইন্টারেস্ট এলিমেন্ট আছে সেটা। যেমন যদি আমি তোমাদের ক্লাসের এভারেজ হাইট চাই, তাহলে তোমাদের ক্লাসের সব স্টুডেন্টরা হলো আমার পপুলেশন। বুঝা গেল? জি জি ম্যাম। আর তাহলে স্যাম্পল কি হবে? স্যাম্পল হবে সাবসেট অফ দা পপুলেশন। আচ্ছা, এখন শুধু সাবসেট অফ দা পপুলেশন হইলে হবে না, সেটাকে রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ দা পপুলেশন হইতে হবে। কিরকম? দেখো, পাশে একটা আমি ছবি দিছি দুটা। প্রথমটা হলো পপুলেশনের ছবি। সাপোজ তোমাদের ইউনিভার্সিটি বনানীর ইউনিভার্সিটির সামনে দিয়ে প্রতি 1 ঘন্টায় যে গাড়ি যায়, এই হলো সেই গাড়িগুলোর ছবি। এখন তুমি স্যাম্পল নিয়ে কাজ করবা, তাহলে ওখান থেকে তুমি কিছু গাড়ি পিক করবা। তুমি দেখো এখানে আমি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালারের গাড়িগুলো নিছি, তাই না? ইয়েস ম্যাম। লাল গাড়ির সংখ্যা বেশি, তাই লাল গাড়ি 2টা পিক করছি। সবুজ, হলুদ, কালো, নীল এই গাড়ির সংখ্যা কম, তাই একটা একটা পিক করছি। আচ্ছা, কেন আমি যে কোনো গুলা নিলাম না? কেন আমি কেন বেছে বেছে ডিফারেন্ট কালার গুলা নিলাম? রিপ্রেজেন্টেটিভ পার্ট হইতে হবে। আমি যদি এখানে সব কালো গাড়ি নিতাম, তাহলে কি মনে হইতো? বনানী তোমার ইউনিভার্সিটির সামনে দিয়ে সব কালো গাড়ি যায়, তাই না? ইয়েস ম্যাম। তাই মনে হইতো না যে সব কালো গাড়ি যায়? জি ম্যাম, জি। কি তাই? ভালো। আসলে তো তা না, ডিফারেন্ট ডিফারেন্ট কালারের গাড়ি যায়। তাইলে আমাকে অবশ্যই রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ দা পপুলেশন নিতে হবে, যেটাকে আমি বলতেছি স্যাম্পল। এটা লিখে রাখো, এখানে রিপ্রেজেন্টেটিভ পার্ট এই কথাটা লেখা নাই। আচ্ছা, আমার ক্লাসে একটা জিনিস বলে রাখি, আমার ক্লাসে একটা লেকচার খাতা নিতে হবে। এখন অনেক কিছু থাকবে, মুখে বলবো, তোমরা তো জানোই যে একটা বই থেকেই একটা বই না, আমি কয়েকটা বই থেকে লেকচার বানাইছি।
তো অবভিয়াসলি পুরা বইটা তো স্লাইডে নিয়ে আসা সম্ভব না, তাই না? কিছু কথা থাকবে যেগুলা স্লাইডে থাকবে, কিছু কথা থাকবে যেগুলো আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলবো। আর সেকেন্ড কথা হলো, আজকের হয়তো তোমাদের ক্যালকুলেটর লাগছে না, কিন্তু পরের ক্লাস থেকে অবশ্যই ক্যালকুলেটর লাগবে, কারণ আমি ম্যাথগুলো তোমাদেরকে শিখাবো। সো তুমি যদি ক্যালকুলেটর না নিয়ে আসো, আমি যখন করতে দিব পারবা না বা মিলাইতে পারবা না, তখন কিন্তু তোমরা প্রবলেম গুলোও বুঝবা না। বুঝে গেল? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এটা কি গেল? স্যাম্পল হলো রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ দ্য পপুলেশন। এবার আসবো আমরা প্যারামিটার আর স্ট্যাটিস্টিক। এটা কিন্তু স্ট্যাটিস্টিক্স না, স্ট্যাটিস্টিক্স ইজ এ সাবজেক্ট, আর স্ট্যাটিস্টিক সাবজেক্ট না। আমি বলতেছি স্ট্যাটিস্টিক কি জিনিস। তাহলে প্যারামিটার কি করবে? প্যারামিটার ইজ এ স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স অফ এ পপুলেশন। প্যারামিটার পপুলেশনের একটা স্পেসিফিক ক্যারেক্টার। যেমন মানুষ হিসেবে আমাদের কিছু ক্যারেক্টার আছে না? চোখ আছে, নাক আছে, আমরা দাঁড়ায় হাঁটতে পারি, কথা বলতে পারি, এগুলো কি মানুষের ক্যারেক্টার না? জি ম্যাম। আবার গরু ছাগলের একটা ক্যারেক্টার আছে না, যে ওদের চার পা আছে, লেজ আছে, শিং আছে, তাই না? ইয়েস ম্যাম। এরকম পপুলেশনের একটা ক্যারেক্টার আছে। তোমার ক্লাসের সব জনসংখ্যা নিয়ে যদি করতাম, যেহেতু আমি এভারেজ এইজের কথা বলছিলাম, তাহলে এইটা হলো পপুলেশনের ক্যারেক্টার। সেটার নাম কি? প্যারামিটার। সেগুলো কি? পপুলেশন মিন হইতে পারে, মানে পপুলেশনের গড়। মিন মানে গড়, এখানে মিউ লেখছি, এই মিউ দ্বারা প্রকাশ করা হয়, এটা গ্রিক ওয়ার্ড। হ্যাঁ, তারপরে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কতটা ভ্যারিজ করে, সেটাকে সিগমা স্কোয়ার দিয়ে প্রকাশ করে, সেটাও একটা গ্রিক ওয়ার্ড। আচ্ছা, তাহলে স্ট্যাটিস্টিক কি জিনিস? স্ট্যাটিস্টিক হলো স্যাম্পলের ক্যারেক্টার। তুমি যখন পুরো পপুলেশন নিয়ে অ্যাভারেজ হাই মানে এইজ বের করবা, আর শুধু স্যাম্পল নিয়ে এইজ বের করবা অ্যাভারেজ, দুটার মধ্যে ডিফারেন্স আসার সম্ভাবনা আছে না? সেম ইয়েস। হতে পারে, বাট ডিফারেন্স আসার সম্ভাবনা বেশি, তাই না? জি ম্যাম। তাইলে পপুলেশনের যে ক্যারেক্টার সেটা প্যারামিটার। আর স্যাম্পল নিয়ে তুমি যে স্যাম্পল মিন বের করলা বা স্যাম্পল ভ্যারিয়েন্স বের করলা, স্যাম্পল মিন এক্স বার আর স্যাম্পল ভ্যারিয়েন্স এস স্কোয়ার, সেইগুলাকে বলতেছি আমি স্ট্যাটিস্টিক। ক্লিয়ার? ইয়েস ম্যাম। তাহলে দেখো এখানে একটা এক্সারসাইজ দিছি। ওয়ান এয়ারলাইন ক্লেইমস দ্যাট লেস দ্যান 1% of its scheduled flights out of Orlando International Airport depart late. From a random sample of 200 flights, 1.5% were found to depart later than the scheduled time. What is the population? এখানে population কি বলতো? সবগুলোকে নিয়ে কাজ করে যেটা শুনতে পাচ্ছি না, ওটা। একটু জোরে বলতে ম্যাম, হবে। ম্যাম সবগুলোকে নিয়ে হিসাব করবো ওইটা না? হ্যাঁ হ্যাঁ পপুলেশন। হ্যাঁ, পপুলেশন হলো যতগুলা শিডিউল ফ্লাইটস আছে, রাইট? জি মিস। আচ্ছা, এরপরে সেকেন্ড দেখো স্যাম্পল কোনটা। ম্যাম একটা নিব, যে কোনো মানে সবগুলার যেগুলো না কমন থাকে একটা। না, এখানে দেখো বলেই দিছে র্যান্ডম স্যাম্পল অফ 200। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে 200 হলো তোমার স্যাম্পল। এখন আমাকে বলো এখানে প্যারামিটার কত? প্যারামিটার হচ্ছে যেটা পপুলেশন নিয়ে ম্যাম। হ্যাঁ, এখানে কত? 1% না 1.5%? দুইটাই তো ম্যাম। না, চিন্তা করে দেখো। প্রথমটা বলছে অল শিডিউল ফ্লাইটস এর জন্য লেস দেন 1%, তাইলে পপুলেশনের জন্য এটা বলছে লেস দেন 1%, রাইট? ইয়েস ম্যাম। পপুলেশন কত কি ছিল? অল শিডিউল ফ্লাইটস, তো অল শিডিউল ফ্লাইটস এর জন্য লেস দেন 1% বলছে। তাহলে অল শিডিউল ফ্লাইটস যদি তোমার পপুলেশন হয়, তাহলে সেটার ক্যারেক্টার বলছে লেস দেন 1%, তাহলে সেটা তোমার প্যারামিটার।
আর এখানে দেখো স্যাম্পল বলে দিছে 200 ফ্লাইটস, সেইখানে বলছে 1.5% ফাউন্ড ডিপার্ট লেটার। তাইলে এই জি 1.5% হলো তোমার স্ট্যাটিস্টিক। ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন স্ট্যাটিস্টিক্স এর অ্যাপ্লিকেশনস। তোমরা সিএসসি তে পড়ো, মনে হইতে পারে যে আমার আসলে স্ট্যাটিস্টিক্স পড়ার কি দরকার। অনেক দরকার, কারণ স্ট্যাটিস্টিক্স ডিল উইথ ডাটা মাইনিং। তোমরা ডাটা মাইনিং পড়বা না? পড়ো না? এই সেমিস্টারে তো থাকার কথা। আছে ডাটা মাইনিং? নো ম্যাম, আমার নাই। আচ্ছা, থাকবে। ডাটা মাইনিং কোর্স পড়তে হবে তোমাদের। ধরো ডাটা মাইনিং আছে, স্পিচ রিকগনাইজেশন, ভিশন এন্ড ইমেজ অ্যানালাইসিস, ডাটা কম্প্রেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আছেই। তারপরে নেটওয়ার্ক এন্ড ট্রাফিক মডেলিং, এগুলো সব কিছু স্ট্যাটিস্টিক্স দিয়ে হয়। তোমাদের কি মনে হয় রাস্তায় যে গাড়ি চলে, হ্যাঁ, সিগন্যাল দেয় না? এই জি ম্যাম। যে লাল, হলুদ, সবুজ, ট্রাফিক পুলিশের হাতে তো কোনো বাটন থাকে না। তাহলে এইটা আসলে কি হিসেবে লাল, সবুজ, হলুদ দেয় মনে হয়? ট্রাফিক পুলিশ কিন্তু এটা চেঞ্জ করতেছে না, করতেছে? না না। এইটা অ্যাকচুয়ালি ট্রাফিক মডেলিং। কিভাবে? ওরা এই যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে দেখছে যে কোন সময়টায় আসলে আমার গাড়িটা ছাড়া উচিত, কোন সময়টায় গাড়িগুলো ব্লক করা উচিত, সেই হিসেবে তারা ডাটা যে রিডিং করছে, ডাটা রিড করছে, তার উপরে ডিপেন্ড করে তারা এরকম সবুজ লাল বাতি দেয়। আগে তো তাও একটু সবুজ লাল বাতি মানা হইতো, এখন তো একেবারেই মানা হয় না, তাই না? আমরা তো সবুজ লাল বাতির দিকে তাকানোই ভুলে গেছি নাকি? ইয়েস ম্যাম। আচ্ছা, তারপরে মনে করো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওখানে সিগন্যালের অনেক কাজ আছে না? জি জি ম্যাম। এআই বলো তোমরা, ওখানে সিগন্যালের অনেক কাজ আছে। সিগন্যালের কাজ কিন্তু সব স্ট্যাটিস্টিক্স রিলেটেড। আমাদের স্ট্যাটিস্টিক্স একটা ইয়ে আছে, মার্ক অফ চেইন। সেইখানে অ্যাকচুয়ালি স্টকাস্টিক অ্যানালাইসিস, ওইটা দিয়ে অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে। আর মনে করে যে ইমেজ, ডাটা কম্প্রেশন, ইমেজ আর ভিশন দিয়ে যে কাজগুলো হয়, এইগুলা যে ফটোগুলা তোমরা করো, এগুলা কিন্তু সব গ্রাফ রিলেটেড। আর গ্রাফ আসে কোত্থেকে? স্ট্যাটিস্টিক্স থেকে। বুঝা গেল? ইয়েস সো ম্যাম। অনেক ভাবে জড়িত স্ট্যাটিস্টিক্স তোমাদের স্টাডির সাথে। এরপরে আসতো তোমার স্ট্যাটিস্টিক্স মোস্টলি ইউজড বাই রিসার্চার। রিসার্চাররা স্ট্যাটিস্টিক্স ইউজ করে কেন? ডাটা রিসলভ করতে। আবার মনে করো মানি লস, টাইম, ডাটা, এগুলো অনেক কিছুই তোমার তুমি চিন্তা করো যে তোমার যদি মানি তুমি ইনভেস্ট করবা, তোমার মানিতে যদি তুমি লাভ না পাও, তুমি কি এখানে মানিতে ইনভেস্ট করবা? তুমি কি হঠাৎ করে একজন এসে বললো আমার সাথে ইনভেস্ট করেন, অনেক টাকা লাভ হবে, শুনেই কি তুমি তোমার টাকা দিয়ে দিবা? না না ম্যাম। দিবা না। কি করবা? সে যে আইডিয়া গুলা বলতেছে, সেগুলা নিয়ে তুমি চিন্তা করবা, ইন্টারনেট রিসার্চ করবা। তারপর তোমার যদি মনে হয় যে না, আসলে সে যে বলতেছে এখানে লাভ হওয়ার চান্স আছে, তখনই তো দিবা, নাকি? জি ম্যাম। আচ্ছা, তারপরে আসতেছে রিসার্চ মার্কেট এন্ড স্টক মার্কেট। স্টক মার্কেট তো সবাই জানি। স্টক মার্কেটে কি হয়? স্টক মার্কেট কিন্তু পুরোপুরি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। এটাকে বলে টেকনিক্যাল অ্যানালাইসিস। যে অ্যাকচুয়ালি টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝে, তার শেয়ারে কখনো লস হয় না। প্রচুর স্টাডির প্রয়োজন এটার জন্য। আচ্ছা, এরপরে যে ফিনান্সিয়াল মার্কেট অ্যানালাইসিস, যেটা আমি বললাম, ধরো তুমি একজন বিজনেসম্যান, তুমি ইনভেস্ট করবা। তুমি চিন্তা করলা বনানীতে একটা খাওয়ার দোকান দিবা। এখন বনানীতে হাজার হাজার খাওয়ার দোকান, তোমার কি মনে হবে যে আমি বনানীতে খাওয়ার দোকান যদি দেই, একটা কোনো মতে খাওয়ার দোকান দিলে কি সেটা চলবে? বলো তো। না ম্যাম। ইনভেস্ট করলা, দোকান বানাইলা, মানুষ আসলো না, তাইলে? তাহলে তুমি কি করবা? তুমি ইনভেস্টিগেট করবা যে এখানে আসলে কোন ধরনের খাওয়ার দোকানটা নাই, বাট মানুষের চাহিদা আছে। তুমি ধরো
কি বলো এটাকে, পাইলট সার্ভে করবা। পাইলট সার্ভে মানে ওখানে কিছু মানুষের ইনফরমেশন নিবা, সবার তো নেওয়া সম্ভব না। তুমি ইনফরমেশন নিলে আসলে তারা এরকম ডেইলি ফুড বেশি চাচ্ছে, ডেইলি ফুড পাওয়া যায় না বনানীতে। ধরো ভাত ভর্তা, আহ, ডাল, মাছ, মানে একদম রেগুলার বাঙালি খাওয়া, সেটা পাওয়া যাচ্ছে না। সেটা যদি তুমি একটু কম কস্টে দাও তাহলে কিন্তু তোমার দোকান অনেক ভালো চলবে, কারণ বনানীতে অনেক অফিস, তাই না? ইয়েস ম্যাম। তো সেই অনুযায়ী যদি তুমি ইনভেস্ট করো তোমার লাভ হবে। তাহলে ফিনান্সিয়াল মার্কেট অ্যানালাইসিসেও এটা ব্যবহার হয়। আর মেডিকেল ফিল্ড এখানে তো হিউজ আকারে ব্যবহার হয়। কিভাবে? এই যে মনে করো যে ড্রাগস বা ওষুধগুলো প্রেসক্রাইব করে, তোমার কি মনে হয় সায়েন্টিস্ট বানাইছে আর সাথে সাথে প্রেসক্রাইব করে দেয়? জিনিসটা কিরকম? নো ম্যাম। ধরো তোমাকে একটা ভ্যাকসিন, এই করোনার ভ্যাকসিন, কি তোমাদের মনে হয় সায়েন্টিস্ট বানাইছে আর সাথে সাথে বাজারজাত করে দিছে? বিষয়টা কিরকম? নো ম্যাম। না, ও প্রথমে বানাইছে, তারপর সেটা প্রাণীর উপর ট্রায়াল করছে, তো যখন ভালো ফল পাইছে তখন মানুষের উপর ট্রায়াল করছে, যখন মোটামুটি স্যাটিসফাইড ফল পাইছে তখন এটাকে বাজারজাতকরণ করছে। নাইলে দেখা যায় তো একটা ভ্যাকসিন তার মনে হয়েছে সে বানাইছে, ওই ভ্যাকসিন দিয়ে যে তুমি দেওয়ার পর তুমি যে ভাল্লুকে পরিণত হবা না, এটার কি কোনো গ্যারান্টি আছে যদি ট্রায়াল না থাকে? বা তোমার ওইটা শরীর নিতে পারলো না, তুমি মরে গেলা সাথে সাথে, হইতে পারে না? জি ম্যাম। এই কেসও কিন্তু আছে। আমাদের দেশে তো মনে করো যে আহ বিদেশে কিন্তু তোমার করোনার ফ্রি টিকা দিচ্ছে না। কানাডায়, অস্ট্রেলিয়ায় আমার ফ্রেন্ডরা আছে, আমার আত্মীয় স্বজন আছে, তাদের কিন্তু ফ্রি টিকা দিচ্ছে না, তাদের টাকা দিয়ে টিকা দিতে হচ্ছে। টাকা দিয়ে টিকা দেওয়ার মধ্যে কতগুলা প্রসেস আছে। ওদের প্রথমে কোভিড টেস্ট করে, ঠিক আছে? কোভিড নেগেটিভ হলেই টিকা দেয়। অনেকের ক্ষেত্রে কি তোমরা এই পর্যন্ত শুনছো কিনা আমি জানি না, যে টিকা দিয়ে মারা গেছে, শুনছো? নো ম্যাম, আমি শুনি নাই। আচ্ছা, আমি শুনছি আহ টিকা দিয়ে মারা গেছে। কারণটা কি জানো? কারণটা অ্যাকচুয়ালি কোভিড এর কতগুলো বলে দিছিল না, যে যাদের কোভিড হবে 1 মাসের মধ্যে ভ্যাকসিন দিতে পারবে না, এই কথাটা শুনছো? না ম্যাম। আচ্ছা, যাদের কোভিড হবে তারা 1 মাসের মধ্যে ভ্যাকসিন দিতে পারবে না। তার মানে তোমার শরীরে যদি অলরেডি অ্যান্টিবডিটা থাকে কোভিড এর, কারণ কোভিড হয়ে যাওয়া মানে কি তোমার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, রাইট? সেই সময় তুমি ইনজেকশন পুশ করতে পারবা না। এখন যদি তোমার চলতেছে কোভিড, আমরা তো অনেকেই সুপ্ত অবস্থায় আছে, বুঝতেছি না, ঠিক আছে, যে কোভিড আছে কি নাই বুঝতেছি না, বা ভালো হয়ে গেছে বুঝতেছি না, হালকা একটু একদিন জ্বর আসছিল, পরের দিন আর আসে নাই, বুঝি নেই, মানে এত মেজর হয় নাই আমার। তো এই কারণে আমি তো গিয়ে টিকা দিলাম, টিকা দিয়ে আমি মরে গেলাম। তো ফ্যাক্ট ইজ এইটা যে তোমার কোভিড থাকা অবস্থায় দেওয়া যাবে না, সেটা কিন্তু ট্রায়াল করেই বুঝছে। আবার বলছিল প্রেগনেন্ট মহিলারা কোভিড এর ভ্যাকসিন দিতে পারবে না, এখন কিন্তু সেটা ইমপ্রুভ করছে। 4 সপ্তাহ থেকে 34 সপ্তাহ যদি প্রেগনেন্সি হয় তাহলে সে কোভিড এর ভ্যাকসিনটা দিতে পারবে। বুঝা গেল? এইটা কিন্তু ট্রায়ালের মাধ্যমেই জানছে, আদারওয়াইজ কিন্তু জানা সম্ভব হইতো না। ক্লিয়ার? সো ইয়েস। অ্যাকচুয়ালি এই ট্রায়াল গুলা 3-4 বছর ধরে হয়ে তারপরে একটা ভ্যাকসিন পার্মানেন্টলি মানে মনে করেন বাজারজাত করা হয়। বাট আমাদের তো কোভিড যেভাবে তার মানে রূপ বদলাচ্ছে, মিউটেশন করতেছে, সো আমাদের হাতে আসলে এত সময় ছিল না, দ্যাটস ওয়াই খুব তাড়াতাড়ি এটাকে বাজারজাত করতে হয়েছে। আবার আরেকটা কথা চিন্তা করে অনেকে বলতেছে ডেল্টার উপরে কোভিড ভ্যাকসিন এফেক্টিভ না। এখন বিষয়টা হলো, সে বার একটা নিয়ম হলো ভ্যাকসিন তৈরি করার, প্রথমে একটা তৈরি করলাম, সাপোজ 90% কার্যকর, এরপরে সেটার উপরেই গবেষণা করে সেটাকে কিভাবে 100% কার্যকর বানানো যায়, সেভাবে একটা ভ্যাকসিন নিয়ে কাজ করে সেটাকে 100% কার্যকর বানায়। যেমন মনে করো পোলিও টিকা, তোমার কি মনে হয় পোলিও টিকা একদিনেই এত কার্যকর হয়ে গেছে? যখন প্রথম বানাইছে তখনই কি 100% কার্যকর ছিল তাই মনে হয়? হুম। ছিল না। ধরো 70-80% কার্যকর ছিল, সেটার উপর ওয়ার্ক করে করে বিজ্ঞানীরা সেটাকে 100% বানাইছে। এখন আমাদের যে টিকাটাকে যে 100% বানাবে সেই স্কোপটাই তো নাই, কারণ সে বারবার মিউটেশন করে তার ক্যারেক্টার চেঞ্জ করতেছে। যেই ক্যারেক্টারে ওই ভ্যাকসিনটা কাজ করতেছে, আরেক ক্যারেক্টারের উপরে সেই ভ্যাকসিনটা কাজ করতেছে না। এখন বিজ্ঞানী ডেল্টার উপরে যেহেতু এগুলা কাজ করতেছে না, তো ডেল্টার উপরের জন্য আরেকটা ভ্যাকসিন তার বানাইতে হইতেছে। সে যে আগের ভ্যাকসিন বানাইছে সেটাকে 100% এফেক্টিভ বানানোর সময়টা তার কই?
বুঝে গেল? জি ম্যাম। তোমরা কি ভ্যাকসিন দিয়েছো? না ম্যাম, রেজিস্ট্রেশন করে রাখছি ম্যাম। আচ্ছা, আমিও তোমাদের দলে ভ্যাকসিন দিইনি, রেজিস্ট্রেশন করে রাখছি। আচ্ছা, স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট আর ইউজড ইন কোয়ালিটি টেস্টিং। ধরো তোমরা যে কম্পিউটারের ডিভাইসেস গুলা কিনো, তোমার কি মনে হয় এটা যখন উৎপাদন করছে, ম্যানুফ্যাকচার করছে, এটাকে ইন্সপেক্ট না করে বাজারে পাঠাই দিচ্ছে এরকম কিছু? যদিও ইলেকট্রনিক জিনিসের ভরসা কম থাকে, আজকে আনলে কালকেও নষ্ট হইতে পারে, আবার 10 বছরও ভালো থাকতে পারে, তাই না? পারে কি না? জি ম্যাম। এখন আহ, প্রতিটা জিনিস ধরে ধরে তো চেক করা করে না যখন আসলে মেশিন ম্যানুফ্যাকচারিং এ যায়। বাট ওরা একটা লটের লিস্ট একটা দুইটা হইলেও চেক করবে, যে লটের সবগুলো তো একই টাইপের হবে ম্যানুফ্যাকচারিং। সো একটা দুইটা যদি ভালো পারফর্ম করে, তাইলে মোটামুটি ধরে নেয় লটের সবগুলাই ভালো পারফর্ম করতেছে, এটাকে কোয়ালিটি টেস্টিং বলে। এখন এরকম হইতে পারে যে ধরো এক একটা লটে তাদের 2% প্রোডাক্ট থাকবে যেগুলো ডিফেক্টিভ থাকবে। তোমার কপাল খারাপ হলে তোমার ভাগ্যে 2% পড়বে, কিন্তু 100টার মধ্যে দুইটা, 2% মানে কি 100টার মধ্যে দুইটা, এটা তো খুব কম, ঠিক না? সো জি এই জিনিসটা যে কোয়ালিটি টেস্টিং করে, এটাও কিন্তু স্ট্যাটিস্টিক্স এর একটা পার্ট। এরপর আসতেছে ডিজিজ, প্রিডিক্ট ডিজিজ। এইটা কি জিনিস? কখনো যখন ব্লাড টেস্ট অসুস্থ হও, ধর বা ফ্যামিলির কি অসুস্থ হয়, তখন ডাক্তার অনেকগুলা টেস্ট করতে দেয় না? টেস্টের রিপোর্ট গুলা কখনো দেখছো? জি ম্যাম। রিপোর্টের পাশে দেখছো লেখা থাকে এত থেকে এত পার্সেন্টের মধ্যে কোন একটা এলিমেন্ট শরীরে, সেটা যদি লাই করে সেটা নর্মাল, এটার অ্যাবভ গেলেও অ্যাবনর্মাল, বা বিলো হইলেও সমস্যা। অথবা ভিটামিন ডি ডিফিসিয়েন্সি তোমার 30 থাকা উচিত, 30-এর কম যদি থাকে তাহলে তোমাকে বলবে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি বা ভিটামিন ডি এর অভাব আছে শরীরে। এবার কোভিড যে সিচুয়েশনে আমরা যে ঘরবন্দি ছিলাম, এটাতে সবচেয়ে বেশি যে জিনিসটা এফেক্ট করছে সেটা হলো ভিটামিন ডি ডিফিসিয়েন্সি। বিকজ আমরা যেহেতু বাইরে বের হই নাই, আমাদের শরীরে রোদ লাগে নাই, এই কারণে অনেক দিন যেহেতু রোদের একটু ঘাটতি ছিল, দ্যাটস ওয়াই সবারই মোটামুটি ভিটামিন ডি ডিফিসিয়েন্সির প্রবলেম হয়েছে। এখন তোমাদের মনে হতে পারে যে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি অ্যাকচুয়ালি কি? ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হলে তোমার প্রচুর ক্লান্ত লাগবে, তোমার খালি মনে হবে আমি একটু ঘুমাই, ঠিক আছে, একটু শুয়ে থাকি, খাট দেখলেই মনে হবে যে একটু শুয়ে থাকি, মানে মাথাটা যেন একটু কেমন ঝিমঝিম করে, খালি একটু ঘুমাইতে ইচ্ছা করে। এগুলো অ্যাকচুয়ালি ভিটামিন ডি ডিফিসিয়েন্সির লক্ষণ। আমরা হয়তো এটাকে অত বেশি পাত্তা দেই না, আমরা এভাবে চিন্তা করছিলাম। আমার আম্মুর যখন ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হয়েছে, আমি ভাবছি যে মনে করো ঘরে থাকতে থাকতে সে অলস অলস একটা ভাব চলে আসছে শরীরে। আসলে বিষয়টা সেটা ছিল না, যখন সে বলতেছে যে সে আর দাঁড়ায় থাকতে পারতেছে না, দেন আমি যখন ডক্টরের কাছে নিয়ে গেছি, তখন ডক্টর টেস্ট করে দেখে তার ভিটামিন ডি থাকা উচিত মিনিমাম 30, সেখানে তার আছে 6.87। এই জন্যই তার খালি ঘুমাইতে ইচ্ছা করে আর খাটে শুয়ে পড়তে ইচ্ছা করে। তো এইরকম বিভিন্ন ডিজিজ, যেমন হিমোগ্লোবিন বলে না, যে তোমার মেয়েদের মনে হয় 12 থাকা উচিত, তো 12-র কম যদি থাকে তখন বলবে যে তোমার কি আছে, অ্যানিমিয়ার প্রবলেম আছে, তাই না? এগুলা কিন্তু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করেই তারা আগে জানছে যে এরকম থাকলে নর্মাল, এরকমের ব্যতিরেকে গেলেই সেগুলা নর্মাল না। বুঝা গেল? কখনো যদি রিপোর্ট পাও, রিপোর্ট পড়ে দেখলেই কিন্তু তোমরা একটু কম বেশি বুঝতে পারবা কি প্রবলেম আছে। নিচে একদম নিচে কমেন্ট লেখা থাকে, তারপরে রিপোর্টের পাশে তুমি দেখলে বুঝবা যে এই জিনিসটা নর্মালি এত থাকার কথা, তাহলে এত নাই, এত থেকে কম আছে, তার মানে সেখানে একটু প্রবলেম আছে। অ্যাটলিস্ট রিপোর্ট পড়লে একটু প্রাইমারি ধারণা পাবা, হয়তো ডাক্তারের মতো তো এত বুঝবা না, কিন্তু একটু প্রাইমারি ধারণা পাবা যে কি কি সমস্যা তার আসলে হয়েছে। কারণ আমি তো মনে করো যে এখন যেহেতু আম্মু আব্বুকে নিয়ে ডিল করতে হয়, তো আমি যখন ডক্টরের কাছে যাই, রিপোর্ট হাতে পাই, আমি যেমন আমার আম্মু সবসময় হিমোগ্লোবিন কম থাকে, গত কয়েক মাস ধরে তার হিমোগ্লোবিন অনেক বেশি। এটা তো অবাককর, কারণ এত বছরে তার সারা জীবন কম থাকলো,
হঠাৎ করে তার এত বেড়ে গেল কেন? পরে দেখলাম যে তার আসলে ব্লাড গুলা লিকুইড হয়ে যাচ্ছে। এই কারণে এইটাও একটা প্রবলেম। তার মানে আমার প্রিভিয়াস কেসের সাথে বর্তমান কেসটা স্টাডি করতে হয়েছে। বুঝে গেল? ইয়েস ম্যাম। আচ্ছা, এরপর আসতেছে নিউজ রিপোর্টার। নিউজ রিপোর্টারের কথা তো অলরেডি বললাম, ওই যে নিউজের যে আহ, তোমার নিউজ পেপারে যে উপরে যে কালারফুল বার দিয়ে পাশের হাত দেখায় সেরকম। আবার জনপ্রিয়তা দেখাইতে পারে পলিটিক্যাল পার্টির, কার জনপ্রিয়তা বেশি, যেটা হলো কি এ সময় করছে। এই যে কিছুদিন আগে তো জো বাইডেন যখন জিতলো, তখন জো বাইডেন আর ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার উপরে বিয়ে দিছিল না প্রথম আলোতে? ইয়েস ম্যাম। হ্যাঁ, আবার মনে করো এগুলো করছিল না যে কোন কোন এরিয়াতে জনপ্রিয়তা কার বেশি আর কে কোন সিট জিতছে, ব্লু আর রেড কালার দিয়ে যে বুঝাইছিল। ইটস লাইক দ্যাট, একই জিনিস। তাহলে এবার আসি লিমিটেশন কি। লিমিটেশন হলো স্ট্যাটিস্টিক্যাল মেথড আর বেস্ট অ্যাপ্লিকেবল টু দ্য কোয়ান্টিটেটিভ ডাটা। কোয়ান্টিটেটিভ মানে যেটা গুণা যায় বা নিউমেরিক। আচ্ছা, তারপরে ল গুলো অ্যাগ্রিগেট ফ্যাক্টস এর উপর কাজ করবে, মানে সমষ্টি ডাটা, সেট অফ ডাটা, গ্রুপ অফ ডাটা। একটা সিঙ্গেল মানুষের কি গড় উচ্চতা বের করতে পারবা বলো তো? গড় উচ্চতা বের করতে হলে তো অ্যাটলিস্ট কয়েকজন লাগবে, তাই না? জি ম্যাম। একদম সিঙ্গেল মানুষের গড় উচ্চতা হয় না, তাহলে এটা গ্রুপ এবং এগ্রিগেটস। এগ্রিগেটস মানে একত্রে বা সমষ্টিগতর উপর কাজ করে। তুমি যদি সাফিসিয়েন্ট কেয়ার নিয়ে ডাটা কালেক্ট, অ্যানালাইজিং এর ইন্টারপ্রিটেশন না করো, তাহলে তোমার রেজাল্ট মিসলিড হবে। তুমি মনে করো যে তুমি কেয়ার নিয়ে করলা না, ভুলে হাইটের জায়গায় ওয়েট বসাই দিলা, বসায় দেওয়ার পরে অ্যানালাইসিস করলে কি তোমার ভুল অ্যান্সার আসবে না? ভুল আসবে। হ্যাঁ, তাহলে মিসলিড হবে। তারপরে যে মানুষের স্ট্যাটিস্টিক্যাল নলেজ আছে, তাকে দিয়ে স্ট্যাটিস্টিক্যাল ডাটা হ্যান্ডেল করাতে হবে, এক্সপার্ট দিয়ে। কারণ যদি কারো নলেজ না থাকে, তাহলে সে তো ডাটাই কালেক্ট করতে পারবে না। ধরো তোমাকে ডাটা কালেক্ট করতে বললো যে অ্যাডিক্টেড, মনে করো যে চেন স্মোকার, অনেকের যেমন সমস্যা নেই বলতে, আমি অনেক স্মোক করি, কিন্তু অনেকে আছে যে লুকায় লুকায় সিগারেট খাইতে চায়, সে বলতে চায় না যে সে সিগারেট খায়। এখন যে মনে করো যে স্ট্যাটিস্টিক্যাল ডাটা নিয়ে অনেকদিন কাজ করে, সে কিন্তু জানে যে কি কি কোশ্চেনের অ্যান্সার জিজ্ঞেস করলে অ্যাকচুয়ালি তুমি তোমার প্রপার অ্যান্সার গুলা পাবা। এখন মনে করো তোমাকে জিজ্ঞেস করলো গ্রাজুয়েশন কমপ্লিট কিনা, এখন ইয়েস অথবা নো হবে। ইয়েস হলে কি তোমার এই কোশ্চেনটা জিজ্ঞেস করার দরকার আছে যে এসএসসি পাস করছে কিনা? নো বলো ম্যাম। তো, জিজ্ঞেস করার দরকার নেই। যদি সে গ্রাজুয়েশন কমপ্লিট না করে, না হয় তাই তারপরে তুমি জিজ্ঞেস করতে পারো এসএসসি পাস করছে কিনা। কারণ যে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, তার কি এসএসসি করা ছাড়া গ্রাজুয়েশন করতে আসতে পারছে বলো তো? বলো, না আসছে? না 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 ম্যাম, কিভাবে আসবে? তাইলে দেখো, এখানে নলেজ ইউজ করতে হইতেছে না? জি ম্যাম। তারপরে হইলো তোমার অনেক সময় কি হয়, আনএক্সপিরিয়েন্সড যদি তুমি মানুষকে দিয়ে কাজ করাও, সে ডিজনেস্ট অথবা বায়াসড হইতে পারে। ডিজনেস্ট কিভাবে? তোমাদেরকে অনেকগুলো কোয়েশ্চেনিয়ার দিলাম যে তুমি বিভিন্ন মানুষের ডাটা কালেক্ট করবে, তুমি ভাবলা দূর এত মানুষের কাছে আমি যাইতে পারবো না, আমি নিজের আন্দাজ মতো ইচ্ছা মতো কয়েকটা পূরণ করে দিলাম। তাহলে কি তোমার এটা অনেস্টি হইলো? প্রপার ডাটা পাইলা? নো ম্যাম। পাইলাম না। বায়াসড এর কি হইলো? ধরো এক লোকের কাছে তুমি দিলা কোশ্চেনিয়ার, এখন সে সবকিছু জোড় সংখ্যা পছন্দ করে, তার মনে করো বয়স 29, কিন্তু সে লিখলো 28, কারণ তার জোড় সংখ্যা পছন্দ। ঠিক আছে, সে কোনো বেজোড় কিছু লিখবে না, তাহলে সে কি সেটার উপর বায়াস না? ইয়েস ম্যাম। অথবা একটা লোক যাকে তোমার খুব পছন্দ, তার ব্যাপারে তুমি খারাপ যাই নাও, খারাপ ইনফরমেশনটা দিলা না, তাহলে সেটাও তো বায়াসনেস নাকি? তখন কি তোমার যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করবা সেটা কি সঠিক আসবে? না আসবে ম্যাম, না। আসবে না। এরপর আছে ডিফারেন্স বিটুইন ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স।
এখন মনে হইতে পারে ম্যাথমেটিক্স আর স্ট্যাটিস্টিক্স এর মধ্যে তফাৎ কি, দুইটাতেই তো অঙ্ক করি। তফাৎ আছে। স্ট্যাটিস্টিক্স সবসময় ইরর নিয়ে কাজ করে, ম্যাথমেটিক্স কিন্তু কখনো ইরর নিয়ে কাজ করে না। ইরর নিয়ে কাজ করে কারণ সে প্রিডিক্ট করে, ফিউচারের কথা বলে। সেটা ফিউচারের কথা কি এক্স্যাক্টলি বলা সম্ভব? না ম্যাম। এক্স্যাক্টলি বলা সম্ভব না, জাস্ট ইউ ক্যান প্রিডিক্ট। এখন ধরো তুমি এই মাসে গত বছরে তুমি প্রিডিক্ট করছিলে এই বছর ধান উৎপাদন হবে সামথিং মেট্রিক টন, এতগুলা বীজ বপন করছো, এরকম ধান এরকম উৎপাদন হবে। এখন যদি যতটুক তুমি এস্টিমেট করছো তার থেকে যদি বিশেষ বেশি হয় তোমার প্রোডাকশন, তাহলে কি পাইলা? পজিটিভ এরর পাইলা, কারণ যত বলছিল তার থেকে বেশি। আর যদি তোমার যা বলছো তার থেকে কম হয়, তাহলে কি নেগেটিভ এরর না? বুঝতে পারছো বিষয়টা? ইয়েস ম্যাম। তুমি একটা প্রিডিক্ট করছো, আরেকটা তুমি অরিজিনাল পাইছো, দুটো কম্পেয়ার করলেই তো তুমি এরর পেয়ে যাবা, তাই না? জি ম্যাম। আচ্ছা, এরপরে তুমি প্রিডিক্ট করতে পারবা ফিউচার ভ্যালু, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বেসড অন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ফিউচার সম্বন্ধে একটা ফরকাস্ট বা প্রিডিক্ট দিতে পারবা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কিসের উপর ভিত্তি করে? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর ভিত্তি করে। তারপরে ম্যাথমেটিক্স গিভস আস এক্সাক্ট ভ্যালু, হাউএভার স্ট্যাটিস্টিক ডাজন্ট। ম্যাথমেটিক্স তোমাকে এক্সাক্ট ভ্যালু দিবে, স্ট্যাটিস্টিক্স তোমাকে কখনো এক্সাক্ট ভ্যালু দিবে না, বলবে কাছাকাছি, কারণ এটার মধ্যে একটা ইররের ব্যাপার আছে। আর ম্যাথমেটিক্স অলওয়েজ ফলো ডেফিনেশন, থিওরাম, প্রুফ, স্ট্রাকচার। ডেফিনেশন থাকবে, থিওরি থাকবে, প্রুফ থাকবে। কিন্তু স্ট্যাটিস্টিক্স কিন্তু সিচুয়েশনের সাথে ডিল করবে। কারণ তোমার ওই যে বললাম ধান উৎপাদন বাড়বে কমবে, কি বাড়বে কখন? যখন তোমার এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস গুলা ভালো মতো কাজ করবে, মানে পর্যাপ্ত রোদ পাইছো, পর্যাপ্ত পানি সেচ পাইছো, তখন বাম্পার ফলন হয়, তাই না? আবার যদি তোমার হয় যে কি হয়, অনেক খরা হইলো, বিশাল বৃষ্টি হয়ে সব ধান বাসায় নিয়ে গেল, তখন কি হবে? কমে যাবে না? ইয়েস ম্যাম। তাহলে এটা কি সিচুয়েশনের উপর ডিপেন্ড করে স্ট্যাটিস্টিক্স তোমাকে অ্যান্সার দেয় না? ইয়েস ম্যাম। আচ্ছা, এরপরে আসতেছে তোমার ডেটা। আজকে কি আর পড়াবো? প্রথম ক্লাস তো এই জন্য বলতেছি। না ম্যাম, ডেটা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আচ্ছা, ইয়েস তা ম্যাম। প্রথম ক্লাস দেখে তোমাদের কাছে একটু কম পড়ালাম। নেক্সট ক্লাসে আমি একটু পরে তোমাদের অরবিটে বই দুইটা দিয়ে দিব পিডিএফ, আর হলো গিয়ে লেকচারটার পিডিএফ দিয়ে দিব, নেক্সট লেকচারের পিডিএফও দিয়ে দিব। ঠিক আছে? ওকে ম্যাম। তো আগামী ক্লাসে এটা শেষ হয়ে আরেকটা চ্যাপ্টার অল্প একটু শুরু করবো, হ্যাঁ? ম্যাম, আমাদের কোর্স আউটলাইনটা কি বলা যায়? আচ্ছা, কোর্স আউটলাইনটা আমি দিয়ে দিব। চ্যাপ্টার পড়বা 10টা, এতটুকু বলে দিলাম। মিড পর্যন্ত 5টা শেষ হবে, মিডের পরে আরো 5টা পড়বা, ঠিক আছে? ইয়েস ম্যাম। তাহলে ম্যাম আজকে আল্লাহ। তাহলে আমাদের এই পেজ নাম্বার কত, 11 পর্যন্ত? পেজ নাম্বার বুঝিনি। হ্যাঁ, আজকে আমি পেজ নাম্বার 11 পর্যন্ত পড়াইছি। অনেক পড়াইছেন ম্যাম। কি বলো অনেক পড়াইছি? একদিনে একটা চ্যাপ্টার শেষ করি আমি। কারণ আমি সিটি তোমাদের এই সময়ের মধ্যেই নিব, ক্লাস টাইমের মধ্যে। আদারওয়াইজ আমি সিটি ক্লাস টাইম যদি কম থাকে তখন মাঝে মধ্যে অন্য সময় সিটি নিতে হয়, বুঝো নাই? ইয়েস ম্যাম। তখন আবার অনেকের দেখা যায় অন্য ক্লাসের সাথে ক্ল্যাশ লাগে, অনেক কিছু হয়। দ্যাটস ওয়াই। ঠিক আছে? জি ম্যাম। তাহলে আজকে আল্লাহ হাফেজ, আমি দিয়ে দিব একটু পরে অরবিটে। আর তুমি হলো গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা আমার এই কোর্সটা নিয়েছে তাদেরকে একটু অ্যাড করে দিও বা। ওকে ম্যাম। ওকে, ঠিক আসসালামু আছে। আলাইকুম। আর আমাকে ইয়েস ম্যাম। ইমেল, জিমেল আইডি আর হলো ফোন নাম্বার, নেম, এগুলা সহ একটা এক্সেল ফাইল বানায় আমি অলরেডি দিয়ে দিয়েছি তোমাকে। আমার ইমেল আইডি, যদি তাও ইমেল আইডি সেভ না থাকে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা নক দিও, আমি আবার ইমেল আইডি দিয়ে দিব, ওখানে আমাকে সেন্ড করবা, ঠিক আছে? ওকে ম্যাম। Okay, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম।